নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 দেশের সফরে বিদেশে গিয়েছেন। ঘানা তিনি সর্বোচ্চ সম্মান পেয়েছেন সে দেশে। তারপর ত্রিনিদাদ তোবাগোয় আছেন। 6 জুলাই ব্রাজিলে ব্রিক্সের সম্মেলন শুরু হচ্ছে। এখনো পর্যন্ত খবর যা পাওয়া গেছে যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আসছেন না, তার বদলে চীনের প্রধানমন্ত্রী লি খাচিয়াং আসছেন। কূটনৈতিক মহলে আলাপ আলোচনা চলছিল যে ব্রিক্সের সম্মেলনে পর পার্শ্ব বৈঠক হবে, সেখানে শি জিনপিং এবং মোদিজির একটা বৈঠক হবে। যেটা কাজানে হয়েছিল সেটাও একটা ব্রিক্স সামিট ছিল রাশিয়ার কাজানে। সেখানে শি জিনপিং এবং নরেন্দ্র মোদী বৈঠক করেছিলেন ডোকালাম গালওয়ান কাণ্ডের পর প্রথমবার। ভারত চীনের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ এখনো চালু হয়নি, কিন্তু সীমানায় মানে ভারত চীন সীমান্তে যে উত্তেজনা ছিল সেটা অনেকটাই ডিএসকালেট করা হয়েছে, কিন্তু এখনো মাইলস টু গো। 6 জুলাই দলাই লামার, তিব্বতী ধর্মগুরু দলাই লামার 90তম জন্মদিন। পরবর্তী দলাই লামা কে হবেন, তার রিইনকার্নেশন কে হবেন সেটা ঠিক করা হবে। দলাই লামা বলেছেন যে এটা ঠিক করার এখতিয়ার সম্পূর্ণভাবে তার, এবং তার যে একটা ট্রাস্ট আছে যার হেডকোয়ার্টার জেনিভায়, সমস্ত রকম ধর্মীয় আচার আচরণ মেনে তারাই বর্তমান দলাই লামার রিইনকার্নেশন কে হবে সেটা চিহ্নিত করবেন। চীন বলেছে না, তাদের সরকারের অনুমোদন ছাড়া কেউ দলাই লামার উত্তরসূরি হতে পারবেন না। তো ধর্মশালা, যেটা টিবেটিয়ান গভর্নমেন্ট ইন এক্সাইল আছে, তারা বলেছেন যে চীন সরকার ধর্মকেই মানে না, তাদের কোনো এখতিয়ারই নেই যে তিব্বতীদের সর্বোচ্চ ধর্মগুরু কে হবেন এবং সেটা কি পদ্ধতিতে হবে ধর্মীয় রীতিনীতি মেনে, সেই বিষয়ে নাক গলানো। কিরেন রিজিজু, যিনি সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী, অরুণাচলের মানুষ, তিনি 6 জুলাই ধর্মশালায় থাকবেন। ভারত সরকারের অনেক প্রতিনিধিও থাকবেন। সম্ভবত সেই কারণেই বোধহয় ব্রিক্সের সম্মেলন এড়িয়ে গেলেন শি জিনপিং। শি জিনপিং ব্রিক্সের সম্মেলনে নরেন্দ্র মোদীর সঙ্গে এক মঞ্চে থাকবেন, আবার দলাই লামার 90তম জন্মদিনে ভারত সরকারের মন্ত্রী উপস্থিত থাকবেন। শি জিনপিং এই ছবিটা চাইছেন না প্রকাশ্যে আসুক, সেই জন্যই সম্ভবত তিনি ব্রিক্সের শীর্ষ সম্মেলনটা এড়িয়ে গেছেন। তাই তিনি অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ চীনের রাজনীতি সম্পর্কে যারা খোঁজ খবর রাখেন তাদের প্রধানমন্ত্রী লি খাচিয়াংকে পাঠাচ্ছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং প্রধানমন্ত্রী তার 11 বছরের শাসনে সম্ভবত এই প্রথম টানা 8 দিনের জন্য দেশের বাইরে থাকছেন। কূটনৈতিক সম্পর্ক নানাভাবে আবর্তিত হয়। চিরস্থায়ী মিত্র চিরস্থায়ী শত্রু বলে তো কিছু হয় না। একসময় তো হিন্দি চীনি ভাই ভাই ছিল, নেহরুজি এবং চৌ এন লাইয়ের। তারপরে তো ভারত চীন যুক্ত হয়েছিল। চীনের সঙ্গে ভারতের সম্পর্কের অনেক চাপানুতল হয়েছে, চড়াই উতরাই হয়েছে, কিন্তু আমরা সবসময় চাই যে ড্রাগন আর হাতি একসঙ্গে পাশাপাশি নাচুক। চীন বৃহৎ শক্তি, আমাদের প্রতিবেশী, ভারতও বৃহৎ শক্তি। চীন এবং ড্রাগন যদি পাশাপাশি নাচে তাহলে কিন্তু বিশ্বের অর্থনীতির ভরকেন্দ্রটাই বদলে যেতে পারে। ভারত আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তির খসড়া সম্ভবত চূড়ান্ত হয়েছে। প্রাথমিক কিছু কিছু ডিসপিউট আছে, সেগুলো হয়তো ধীরে ধীরে সময় নিয়ে মেটানো হবে। বিশেষত আমেরিকার কৃষিপণ্য ভারতের বাজারে প্রবেশ করবে কিনা। তবে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে একটা প্রাথমিক চুক্তির স্বাক্ষর হবে। তারপর তো নীতি গ্রিটি নিয়ে দফায় দফায় আলোচনা হবে, কন্টেনশিয়াস ইস্যুগুলোকে রিজলভ করার চেষ্টা হবে। এটা হচ্ছে প্রেক্ষিত। কিন্তু আজকে আমি এই শিরোনামটা কি দিয়েছি,
তোমায় পড়েছে মনে আবার শ্রাবণতী, কিশোর কুমারের একটা বিখ্যাত গানের লাইন। কাকে পড়েছে মনে? আপনারা গেস করুন, একটু ধৈর্য ধরে শুনুন, আশা করি ভালো লাগবে আপনাদের। দেখুন, 28শে জুন তারিখটা একেবারে নিঃশব্দে পেরিয়ে গেল। কোথাও লেখালেখি হলো না, টিভিতে কোনো আলোচনা হলো না। 28শে জুন তারিখটা যারা ভারতীয় রাজনীতির খবরাখবর রাখেন তাদের কাছে কিন্তু একদম ফেলনা নয়। 25শে জুন আপনার জরুরি অবস্থার 50 বছর পূর্তি, ঠিক আছে। 1921 সালের 28শে জুন যে ভদ্রলোক জন্মগ্রহণ করেছিলেন, 2004 সালের 23শে ডিসেম্বর তিনি এই পৃথিবীর মায়া কাটিয়ে চলেছেন। তার হাত ধরে ভারতবর্ষ এগিয়েছিল। 35 বছর আগে ভারতবর্ষ কি ছিল আর আজকে ভারতবর্ষ কি? তখন সারা ভারতবর্ষে হয়তো 1-2 লাখ টেলিফোনের কানেকশন ছিল, গ্যাসের সংযোগ পেতে অপেক্ষা করতে হতো। শুধুমাত্র এয়ার ইন্ডিয়া ছাড়া কোনো বিমান পরিষেবা প্রদানকারী সংস্থা ছিল না। শুধুমাত্র দূরদর্শন নামক টিভি কেন্দ্র ছিল, আরো অনেক কিছু ছিল যেগুলো আমরা ধরেই নিয়েছিলাম এভাবেই দেশ চলবে, এমনি করে যাই যদি দিন যাক না। কিন্তু তারপরে পুরো ক্ষেত্রটা বদল হলো। 91 সালের 24শে জুলাই এক শ্রাবণ সন্ধ্যায় সংসদে দাঁড়িয়ে ভারতবর্ষের তৎকালীন অর্থমন্ত্রী ডক্টর মনমোহন সিং ভিক্টর হুগোকে উদ্ধৃত করে বললেন, "There is no force in the world which can stop an idea whose time has come." ডক্টর সিং টেকনোক্র্যাট ছিলেন, কিন্তু তার মেন্টর যিনি ছিলেন তিনি উপেক্ষিত নায়ক। তার নাম পামুলাপার্তি ভেঙ্কট নরসিম্হা রাও। 1921 সালের 28শে জুন তার জন্ম। পিভি কি শুধু অন্ধ্র তেলেঙ্গানার নায়ক? পিভি কি ভারতবর্ষের যে রূপান্তর ঘটিয়েছেন তিনি এবং মনমোহন সিং এর যুগলবন্দি, তার কৃতিত্বকে তিনি দাবি করতে পারেন না? চিরকাল তিনি কেন উপেক্ষিত? এখনো কেন তিনি ভারতরত্ন পেলেন না? কেন তার মরদেহ, তিনি থাকতেন 9 নম্বর মতিলাল নেহরু মার্গের বাসভবনে, 24 নম্বর আকবর রোডে তার মরদেহ প্রবেশের অনুমতি পায়নি? কেন এখনো তার নামে দিল্লিতে কোনো মেমোরিয়াল বা কোনো রাস্তার নাম 2004 থেকে 14 কংগ্রেসের সরকার ছিল করে উঠতে পারেনি? পিভি করিমনগর জেলার আদিবাসিন্দা, যেটা নিজামের হায়দ্রাবাদের অংশ ছিল, এখন যেটা তেলেঙ্গানায়। আমি কিছুদিন আগে হায়দ্রাবাদ গিয়ে তো দেখে এসেছি যে হুসেন সাগরের অদূরেই নরসিম্হা রাওয়ের একটা বিশাল বড় মূর্তি আছে। উপেক্ষিত থেকে গেলেন। দেখুন, 91 সালে ভারতের অর্থনৈতিক বিকাশ যদি নরসিম্হা রাও মনমোহন সিং যুগলবন্দি ঘটাতে না পারতেন, তাহলে ভারতবর্ষ আজকে আমরা বলছি 4র্থ বৃহত্তম অর্থনীতি, 2047 সালে উন্নত দেশের সদস্যপদ আমরা পাবো, সম্ভব হতো না। রাজনৈতিক ঝুঁকি নিয়ে সংখ্যালঘু সরকার, যে সরকারের সমর্থক ছিল বামেরা, 91 থেকে 96 এই কাল পর্বে ভারতবর্ষের সংস্কারের অভিমুখে যাত্রাটা শুরু হয়েছিল। কিন্তু সংস্কার একটা নিরন্তর প্রক্রিয়া, এখনো সংস্কার চলছে। টেলিকমের রেভলিউশন, স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের রেভলিউশন, পরিষেবা ক্ষেত্রে রেভলিউশন, কনজিউমার প্রোডাক্টের ক্ষেত্রে রেভলিউশন, বীমা সংস্কার, ব্যাংকিং সংস্কার, ডলারের সাপেক্ষে টাকার মূল্যায়ন বাজারের উপর ছেড়ে দেওয়া। যে সময় নরসিম্হা রাও দায়িত্ব নিয়েছিলেন, 2 সপ্তাহের আমদানি করার বিদেশি মুদ্রা ছিল রিজার্ভ ব্যাংকে।
টাকার অবমূল্যায়ন ঘটিয়ে, যেটা মার্কেট চায়, কৃত্রিমভাবে টাকার দামকে ডলারের সাপেক্ষে বাড়িয়ে রাখার মানে হয় না। যেটা মার্কেট চায় সেই অনুযায়ী ডলারের সাপেক্ষে টাকার দাম নির্ধারিত হবে, এটা করেছিলেন নরসিমহা রাও মনমোহন সিং। ট্রেড পলিসিতে আমূল সংস্কার, তার সুফল 35 বছর বাদে আমরা এখনো পাচ্ছি। এখনো অনেক সংস্কার বাকি আছে, হয়তো থার্ড ফেজ রিফর্ম করতে হবে, অনেক জায়গায় রিফর্ম বাকি, কিন্তু রিফর্ম উইথ হিউম্যান ফেস। সেই কৃতিত্ব নরসিমহা রাওকে কংগ্রেস দেয়নি, তিনি উপেক্ষিত থেকে গেছেন। এই যে পোখরানে পরমাণু বিস্ফোরণ ঘটালেন অটলজি, নরসিমহা রাও আর ডক্টর এপিজে আব্দুল কালাম জুটিকেই আমরা বলতে পারি ভারতবর্ষের পরমাণু গবেষণার পথিকৃৎ। রাওই চেয়েছিলেন যে 96-এর গোড়ায় এই পরীক্ষামূলক পরমাণু বিস্ফোরণ ঘটাতে, কিন্তু ক্লিন্টন প্রশাসন কোনোভাবে খবরটা জেনে যাওয়ায় ভারতের উপর চাপ সৃষ্টি করে। মনমোহন সিং 5 বছর আগে একটা প্রবন্ধে লিখেছিলেন, যখন ইকোনমিক রিফর্মসের 30 বছর হলো, যে রাও অটলজিকে বলেছিলেন যে আপনাকে কিন্তু কাজটা করতে হবে। যখন কাশ্মীরে অশান্ত, মিলিটেন্সি প্রচন্ড বাড়ছে, জেনিভায় অটলজিকে পাঠিয়ে দিয়েছিলেন নরসিমহা রাও। সঙ্গী ছিলেন তৎকালীন বিদেশ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সলমান খুরশিদ। আবার রাওয়ের আমলে তো বিতর্ক কম হয়নি। জৈন হাওয়ালা কেলেঙ্কারি, হর্ষদ মেহতা কেলেঙ্কারি, সেন্ট কিটস কেলেঙ্কারি, শিবু সোরেনের সময় ওই কয়লা কেলেঙ্কারি, রাও ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সমর্থন পেয়েছিলেন, তারা দলকে ভেঙেছিলেন তার সংখ্যালঘু সরকারকে টিকিয়ে রাখার জন্য। বাবরি মসজিদের ধ্বংস হয়েছে তার সময়। আডবাণীজি এবং উত্তরপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং প্রতিশ্রুতি দিয়েছিলেন রাওকে যে কিছু হবে না, কর সেবকরা প্রতীকী অবস্থান করবেন বাবরি মসজিদে, কিন্তু সেই কথা রাখা যায়নি। আডবাণীজির সঙ্গে নরসিমহা রাওয়ের সম্পর্ক সেই থেকে কোনোদিনই আর মসৃণ হয়নি। নরসিমহা রাও বিতর্কিত, একই সঙ্গে তিনি চন্দ্রস্বামীর ঘনিষ্ঠ, আবার একই সঙ্গে মনমোহন সিং এর ঘনিষ্ঠ। বহু ভাষাবিদ, পণ্ডিত মানুষ। তেলেগু বিদ্যা শুধু অন্ধ্র তেলেঙ্গানার নায়ক নন, তিনি ভারতবর্ষের নায়ক। ইতিহাস তার প্রতি সদয় হবে, ইতিহাসের বিচার নির্মোহ হয়, সময়ের পলি পড়ে পড়ে ইতিহাসের বিচার হয়। নরসিমহা রাও তার প্রাপ্য সম্মানটুকু পাননি, কংগ্রেস তাকে প্রাপ্য সম্মানটুকু দেয়নি, সর্দার প্যাটেলকে দেয়নি, শাস্ত্রীজিকে দেয়নি, নরসিমহা রাওকেও দেয়নি, কারণ নরসিমহা রাও পরিবারের ছিলেন না। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. প্যাটেলকে বিজেপি অ্যাপ্রোপ্রিয়েট করে নিয়েছে, তাই এখন মাঝে মধ্যে রাহুলজি, সোনিয়াজির মুখে রাওয়ের বন্দনা শোনা যায়। বিশ্ব নেতা, প্রাক্য এইসব বলেন তারা, কিন্তু এই কংগ্রেস নেতৃত্বই কিন্তু রাওয়ের মরদেহকে 24 নম্বর আকবর রোডে ঢুকতে দেয়নি। তেলেঙ্গানায় চন্দ্রশেখর রাওয়ের সরকার যখন ছিল 1 বছর আগে, তারা রাওয়ের জন্মদিন ধুমধাম করে পালন করত। অন্ধ্রপ্রদেশ বা তেলেঙ্গানা থেকে প্রকাশিত প্রতিটি সংবাদপত্রে রাওয়ের জন্মদিনে পাতা জোড়া বিজ্ঞাপন দেওয়া হতো। প্রণববাবুকে ভারতরত্ন দিয়েছে এনডিএ সরকার, কিন্তু নরসিমহা রাও এখনো কেন উপেক্ষিত? এই প্রশ্নটা আজকে আপনাদের রাখলাম। আজকে দেখুন, রাজনীতিতে লেখাপড়া জানা প্রাজ্ঞ মানুষ, পণ্ডিত মানুষের সংখ্যা তো কমে যাচ্ছে। দেশের রাজনীতিতে, রাজ্যের রাজনীতি কথা ছেড়েই দিন, সেখানে নরসিমহা রাও ছিলেন একজন বিরল ব্যক্তিত্ব, বিতর্কিত ছিলেন। 71 সালে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়ে তিনি ভূমি সংস্কার করার চেষ্টা করেছিলেন, সফল হননি। 73 সালে থেকে পদ খোয়াতে হয়েছিল। তারপরে আবার কেন্দ্রে বিদেশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, হিউম্যান রিসোর্স মন্ত্রী সবই হয়েছেন। ইন্দিরাজির আস্থাভাজন ছিলেন।
কিন্তু কখনো জননেতা ছিলেন না। আজকে তার কথাই মনে পড়ছে। 35টা বছর হয়ে গেল ইকোনমিক রিফর্মসের। আমরা চতুর্থ বৃহত্তম অর্থনীতি। 47 সালের মধ্যে মোদিজি বলেছেন ভারতবর্ষ উন্নত দেশে পরিণত হবে। এই প্রেক্ষিতে আমার মনে হয় নরসিংহ রাওকে নতুন করে বোঝা, জানা এবং তার কাজকে নির্মোহ বিশ্লেষণ করার খুব প্রয়োজন আছে। এটা আমার ব্যক্তিগত মত। রবার্ট বার্নসের বিখ্যাত লাইন আছে, if there is another world, he lives in bliss. If there is none, he made the best of this. If there is another world, he lives in bliss. If there is none, he made the best of this. আমার মনে হয় পামুলাপর্তি ভেঙ্কট নরসিংহ রাও সম্পর্কে এত ভালো মূল্যায়ন এছাড়া আর কিছু হতে পারে না। তাই এই ঘোর বর্ষায় আবার নতুন করে মনে পড়ছে নতুন ভারতবর্ষের রূপকার পামুলাপর্তি ভেঙ্কট নরসিংহ রাওকে। যারা রাও সম্পর্কে আরো জানতে চান, খুব সুখপাঠ্য একটা বই আছে বিনয় সীতাপতির লেখা, অশোকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বইটার নাম হচ্ছে হাফ লায়ন।